হ্যাঁ হ্যাঁ ওকে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? Yes, sir. Students, good morning. Today we discuss about a chemistry lab experiment which is determination of conductivity of given water sample. আমরা আজকে কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট ল্যাব এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা কি বলছে যে ডিটারমিনেশন অফ কন্ডাক্টিভিটি অফ গিভেন ওয়াটার স্যাম্পল। একটা ওয়াটার স্যাম্পল দিয়ে দেওয়া হবে, সেই ওয়াটার স্যাম্পলটার কন্ডাক্টিভিটি তা কতটা সেটাকে আমাদের ডিটারমাইন করতে হবে। Before discussing about this topic, we should know some important terms. What is conductance or conductivity? Conductivity of a substance is defined as the ability or power to conduct electricity. অর্থাৎ কোনো একটা সাবস্টেন্স যখন কি করে, তার নিজস্ব একটা ক্ষমতা থাকে যার জন্য সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে সক্ষম হয়। আর এই সক্ষমতাটা যে অর্থাৎ অ্যাবিলিটিটাকে এই কন্ডাক্টিভিটি বলা হয়। এই কন্ডাক্টিভিটি টার্মটা কোথা থেকে আসছে এবং কেন আসছে পরে বলছি। একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে এই কন্ডাক্টিভিটি পড়ার সময় ইলেকট্রোলাইটস, ইলেকট্রোডস এই সম্বন্ধে কিছু জ্ঞান থাকা তোমাদের দরকার। হোয়াট আর ইলেকট্রোলাইটস? Electrolytes are those species which dissociate into ions in the aqueous solution. এই ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য যাকে বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য যাকে বলা হয়, এই তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো? যে সমস্ত সাবস্টেন্স কি করে যে ওয়াটার মিডিয়ামে সলিউবল হয়ে আয়নে ডিভিশন হয়ে যায়, সেগুলোকে কি বলবো আমরা? ইলেকট্রোলাইটস। এই ইলেকট্রোলাইটস ডিফারেন্ট টাইপের হতে পারে, টু টাইপস, স্ট্রং ইলেকট্রোলাইটস and weak electrolytes. Which are strong? Strong electrolytes are those compounds which fully dissociates into ions in aqueous medium. কোন একটা সাবস্টেন্সকে যদি কি করবে যে ওয়াটার মিডিয়ামে সলিউবল করালে কি হবে, ওই সাবস্টেন্সটা ফুললি আয়োনাইজড হয়ে গিয়ে আয়নগুলো তৈরি করবে। আয়ন মিন্স পজিটিভ এন্ড নেগেটিভ আয়নস। পজিটিভ আয়নকে কি বলা হবে? ক্যাটায়ন, এবং নেগেটিভ আয়নকে কি বলা হবে? অ্যানায়ন। এখানে কি হবে, যে সাবস্টেন্সটা দিয়েছো সেই সাবস্টেন্সটা ফুললি আয়োনাইজড হয়ে যাবে, ফুললি, কোনো প্রকার আনরিঅ্যাক্টেড বা আনডিসোসিয়েটেড কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, টোটাল ডিসোসিয়েশন হবে। তাদেরকে বলবো কি? স্ট্রং ইলেকট্রোলাইটস। এক্সাম্পল কি হতে পারে? ধরো H2SO4, that is sulfuric acid, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, এগুলো কি হচ্ছে? স্ট্রং ইলেকট্রোলাইটস। Weak electrolytes are those species which are not fully dissociate into aqueous medium. আর যে সমস্ত ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষকগুলো কি করে যে ওয়াটার মিডিয়ামে ফুললি ডিসোসিয়েশন হয় না, তাদেরকে কি বলা হবে? উইক ইলেকট্রোলাইট। অর্থাৎ যতগুলো তুমি মলিকুল দিচ্ছ সব মলিকুলগুলো আয়নে ডিসোসিয়েট হতে পারছে না,
এখানেও কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দুই ধরনের আয়ন তৈরি হবে। ঠিক আছে, এর এক্সাম্পল কি হবে? তোমরা ভালো করেই চেনো যে উইক অ্যাসিড একটা অ্যাসিটিক অ্যাসিড, তার ফর্মুলা কি? CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিড যখন ওয়াটার মিডিয়ামে ডিসোসিয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু ফুললি আয়োনাইজড হয় না, ধীরে ধীরে আয়োনাইজড হয়। এই দুটো গেল আমার ইলেকট্রোলাইটস। এবং এরপরে কি আছে? ইলেকট্রোডস। which are electrodes? Electrodes are made by the metal. Electrodes are used to transfer the electrons in a chemical cell. এই ইলেকট্রোড গুলো কি হচ্ছে? যে মেটাল দিয়ে তৈরি হয়, যে কোনো মেটাল দিয়ে তৈরি হয়। আমরা জানি কি মেটাল গুলো হচ্ছে কন্ডাক্টিভিটি বলো বা ইলেকট্রিক মানে চার্জ ক্যারি করার ক্ষমতা সবথেকে বেশি হয়। কারণ কি এই মেটাল গুলোতে ফ্রি আয়ন প্রচুর পরিমাণ থাকে। আমি আগের দিন পড়িয়েছিলাম একটা চ্যাপ্টার যে বলেছিলাম, সেখানে মেটালিক বন্ডিং পড়িয়েছিলাম। সেখানে তোমরা মনে করে একটু দেখো, যেখানে বলেছিলাম কি মেটাল গুলো একটা জন্য কি থাকে, একটা ইলেকট্রনের সমুদ্রের মধ্যে থাকে, যেখানে ওই ইলেকট্রন গুলো ফ্রি হিসেবে থাকে। আমরা জানি কি ফ্রি ইলেকট্রন কি করে, যে চার্জ ক্যারি করতে হেল্প করে। তাই এই মেটাল গুলোকে ইউজ করে এই ইলেকট্রোড বানানো হয়। ঠিক আছে, এই ইলেকট্রোড গুলো টু টাইপস হয়, একটা ক্যাথোড, একটা অ্যানোড। এই ক্যাথোড এবং অ্যানোডে অ্যানোডটা হচ্ছে নেগেটিভলি চার্জড এবং ক্যাথোডটা হচ্ছে পজিটিভলি চার্জড। কি করা হয়, একটা সেলের ভিতরে এই ক্যাথোড এবং অ্যানোডকে কি করা হচ্ছে, ডোবানো থাকে। কার মধ্যে ডোবানো থাকে? ইলেকট্রোলাইটের মধ্যে ডোবানো থাকে। এই ইলেকট্রোলাইটের মধ্যে ডোবানোর পর এই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে ওয়্যার দিয়ে কানেকশন করা হয়। যখনই পুরো এই কানেকশন করা হচ্ছে তখন একটা পুরো হচ্ছে সাইক্লিক সিস্টেম কমপ্লিট হয়। তখন কি করে, এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো হতে থাকে। কারণ কি, due to the presence of high electron density in the anode is electron rich. So when anode and cathode are connected to the wire, then the extra electron flow from the anode to cathode. যখন আমরা এই অ্যানোড এবং ক্যাথোডকে কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করব সেক্ষেত্রে দেখতে পাবো যে কি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনটা বেশি পরিমাণ ইলেকট্রন গুলো চলে যাচ্ছে। আমরা জানি কি ইলেকট্রন যেদিকে যায় চার্জ কি করে, তার উল্টো দিকে ক্যারি করে। তাই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি হবে, চার্জ ক্যারি করবে, আর ইলেকট্রন কি করবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। এটা কি বোঝা গেল? Yes, sir. Yes, sir. এই যে charge on the ions are responsible for carrying the electricity. অর্থাৎ এই যে ইলেকট্রোলাইট গুলো ডিসোসিয়েট হচ্ছে, এই ইলেকট্রোলাইট গুলো ডিসোসিয়েশনের সময় যে পরিমাণ আয়ন গুলো তৈরি করছে, সেই আয়ন গুলোর চার্জ যত বেশি হবে সে তত বেশি ইলেকট্রিসিটি ক্যারি করতে সক্ষম। ঠিক আছে, চার্জের সঙ্গে এই ইলেকট্রিক কন্ডাকশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত চার্জ বাড়বে তত ইলেকট্রিসিটি কন্ডাকশনটা বেড়ে যাবে। সেকেন্ড, ionic concentration. This conductivity of ions is directly proportional to the concentration of the ions. কোন একটা সলিউশনের ভিতরে, অর্থাৎ সলিউশন মানে এখানে ইলেকট্রোলাইটিক সলিউশন, এই ইলেকট্রোলাইটিক সলিউশনের ভিতরে যখন কোনো আয়নগুলোর কনসেন্ট্রেশনটা অনেক পরিমাণে বেড়ে যাবে সেক্ষেত্রে অনেক বেশি চার্জ ক্যারি হবে, অর্থাৎ তার কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে। সো কন্ডাক্টিভিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা আয়নিক কনসেন্ট্রেশন অফ দা ইলেকট্রোলাইটস।
তাহলে এই যে কন্ডাক্টিভিটি, এই কন্ডাক্টিভিটিটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব বা ইউনিটটা কি? দ্য ইউনিট অফ কন্ডাক্টিভিটি ইজ ওহম ইনভার্স। দিস ওহম ইনভার্স ইজ নোন অ্যাজ সিমেন্স। হ্যাঁ, কেউ কিছু বলছো? Because the conductivity is the reciprocal of the resistance. কোনো একটা সিস্টেমের রেজিস্ট্যান্সের যদি রেসিপ্রোকাল করা হয় অর্থাৎ অন্যন্য করা হয় 1/, ওটাকে করা হয়, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কি ওই সেলটার হচ্ছে কন্ডাক্টিভিটি। আমরা জানি রোধ যাকে বলে রেজিস্ট্যান্স মানে রোধ, এই রোধের হচ্ছে ইউনিট কি বা রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি ওহম। তাহলে এখানে কন্ডাক্টিভিটি এর ইউনিট কি হবে 1/ওহম, মানে কি ওহম যখন উপরে যাবে তখন কি হবে ওহম ইনভার্স হয়ে যাবে -1। এই ওহম ইনভার্স অথবা ওহম টু দি পাওয়ার -1 কে একটা নামেই চেনা যায়, সেটা হচ্ছে কি সিমেন্স। So what is conductivity of water? যেটা আমাদের সলিউশনটা দেয়া হচ্ছে এটা ওয়াটার স্যাম্পল দেয়া হচ্ছে, সেই তাহলে এই কন্ডাক্টিভিটি অফ ওয়াটার কি? The conductance of water each measures the ability of the flow the electricity through the water। অর্থাৎ ওয়াটারের মধ্যে যদি কোনো প্রকার এই কন্ডাক্টিভিটিটা মাপি তখন এই ওয়াটারের মধ্য দিয়ে বা জলের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই তার পরিমাণটাকে কি বলা হবে কন্ডাক্টিভিটি অফ দ্যাট ওয়াটার। তো এই যে কন্ডাক্টিভিটি, জলের যে কন্ডাক্টিভিটি মাপছি এগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? কি হতে পারে? নাম্বার 1 আয়নিক মোবিলিটি, নাম্বার 2 concentration of the ions, number 3 temperature of the system। তাহলে প্রথম দেখি কি নাম্বার 1 আয়নিক মোবিলিটি, মানে কি আয়নগুলোর সচলতার ক্ষমতা, অর্থাৎ আয়নগুলো কত স্পিডে ছোটাছুটি করছে তার উপর ডিপেন্ড করে এই কন্ডাক্টিভিটিটা। অর্থাৎ যদি কোনো একটা সলিউশনের ক্ষেত্রে আয়নগুলো খুব বেশি পরিমাণে ছোটাছুটি করার একটা সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ আয়নিক মোবিলিটিটা ইনক্রিজ করতে থাকে, সেক্ষেত্রে ওই সলিউশনের কন্ডাক্টিভিটিটা অনেক বেশি হবে। অর্থাৎ conductivity of the solution is directly proportional to the ionic mobility of the solution। number 1 গেল। সেকেন্ড concentration of the ion, একটু আগে ভালো করে বলেছি যে concentration of the ion ইনক্রিজ করলে সেক্ষেত্রে কি হবে আয়নিক মোবিলিটিও কন্ডাক্টিভিটিও ইনক্রিজ করবে। so conductivity is directly proportional to the concentration of the ions। and number 3 is temperature dependence। conductivity is also directly proportional to the temperature of the system। অর্থাৎ কি কোন একটা সলিউশনের টেম্পারেচার যত ইনক্রিজ করবে সেক্ষেত্রে ওই সলিউশনের কন্ডাক্টিভিটিও ইনক্রিজ করতে থাকবে। কেন? আমরা জানি কি with the increasing the temperature the kinetic energy of the molecules or ions also increases। due to the increase of the kinetic energy the ionic mobility also increases। we know the ionic mobility is directly proportional to the conductivity, so with the increasing the temperature the conductivity of the solution also increases। যখন কোনো একটা সলিউশনের টেম্পারেচার আমরা বাড়াচ্ছি মানেটা কি? টেম্পারেচার বাড়ানোর মানে হচ্ছে গিয়ে ওই সলিউশনটা
যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা বেড়ে যাচ্ছে, কন্টিনিউ বাড়তে যাচ্ছে। তাহলে গতিশক্তি বাড়া মানে কি, তার হচ্ছে আয়নিক মোবিলিটি, অর্থাৎ আয়নগুলোর যে সচলতার ক্ষমতা সেটাও বাড়ছে। আমরা একটু আগে আলোচনা করেছি, কি করেছি, যে আয়নিক মোবিলিটির সঙ্গে ওই সলিউশনটার কন্ডাক্টিভিটিও ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কন্ডাক্টিভিটি বাড়বে আয়নিক মোবিলিটি বাড়লে। যেহেতু এখানে আয়নিক মোবিলিটি বেড়ে যাচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রে এই সলিউশনটা টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ডাক্টিভিটিও বাড়বে। অর্থাৎ এদের মধ্যে লিনিয়ারলি প্রপোর্শনাল সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। এটা কি বোঝা গেল? Yes. Yes, sir. তাহলে আমরা যে এই যে ওয়াটারের যে কন্ডাক্টিভিটি মাপবো, তাহলে নিশ্চয়ই ওয়াটারের মধ্যে কোনো রকম ভাবে কোনো আয়ন থাকতেই হবে। যদি কোনো প্রকার কোনো আয়ন না থাকে সেক্ষেত্রে কি আর কন্ডাক্টিভিটি পাওয়া যাবে? নিশ্চয়ই না। তাহলে ওয়াটারের কন্ডাক্টিভিটি মেজার করতে গেলে দেখতে পাবো যে কিছু পরিমাণ আমরা কন্ডাক্টেন্স পাচ্ছি, মানে কি ওর মধ্যে ওয়াটারের মিডিয়ামে মানে কিছু পরিমাণ, সে সামান্য হলেও কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশন ডিজলভ আছে। এখানে মেনলি কি হয়, কার্বন ডাইঅক্সাইড বা আদার্স কোনো মিনারেল থাকতেই পারে যেগুলো রেসপন্সিবল ফর দ্য কন্ডাক্টেন্স অফ দ্য ইলেকট্রিসিটি। এই কার্বন ডাইঅক্সাইড when dissolved in water then forms the carbonic acid which is also a weak electrolyte. যখন জলে কার্বন ডাইঅক্সাইড সলিউবল হয় সেক্ষেত্রে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা উইক ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার হয়। এই উইক ইলেকট্রোলাইট বলেছি, একটু আগে ইলেকট্রোলাইট বললাম কি, যেগুলো হচ্ছে খুব উইকলি ডিসোসিয়েট হয়, অর্থাৎ খুব কম পরিমাণে আয়ন তৈরি করতে পারে। এছাড়াও if chloride, sodium ion, ammonium ion are present, then the conductivity also affected of the water. যদি কোনো প্রকার এই সলিউশনের ভিতরে ক্লোরাইড অর্থাৎ Cl- আয়ন কিংবা সোডিয়াম আয়ন Na+ আয়ন কিংবা অ্যামোনিয়াম প্লাস আয়ন কোনো প্রকার ভাবে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ওয়াটারের কন্ডাক্টিভিটিটা ডিফার করতে থাকবে। ঠিক আছে, এই যে কন্ডাক্টিভিটি বললাম ব্যাপারটাকে, তাহলে এই কন্ডাক্টিভিটি ইউজ টু মেজার দ্য পিউরিটি অফ দ্য ওয়াটার। কোনো একটা ওয়াটার স্যাম্পেল কতটা পিওর, অর্থাৎ কতটা আয়ন ফ্রি অথবা কত বেশি পরিমাণ আয়ন আছে, সেগুলোকে মেজার করতে কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। So what is the importance of this experiment? এই এক্সপেরিমেন্টটা আমরা পড়বো কেন, কোথায় কাজে লাগতে পারে, যদি আমরা কাজটা করি তাহলে লাগবে কোথায়? In coastal regions, conductivity data can be used to decide the extent of intrusion of sea water into groundwater. যখন আমরা এই কোস্টাল রিজিয়ন অর্থাৎ সমুদ্রের যে পাড় আছে, যে নদীর পাড়ে আছে, এসব এলাকায় দেখতে পাবো যে যেখানে ওয়াটারে, ওখানকার তো ওয়াটার লবণাক্ত ওয়াটার হতে পারে, কিংবা একটু ভিতরের দিকে যে সমস্ত গ্রাউন্ড ওয়াটার দেখতে পাবে, সেই গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে কোনো প্রকার সি ওয়াটার, অর্থাৎ সি ওয়াটার মেনলি কি হবে, প্রচুর লবণ থাকে ওর ভিতরে, তাই না? তাহলে সি ওয়াটার যদি কোনোভাবে মিশে যায়, সেক্ষেত্রে ওখানে চাষবাস ইরিগেশন করা কোনো প্রকার সম্ভব নয়, তাই না? সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ওটাকে টেস্ট করতে হয় যে ওই ওয়াটারটা চাষবাসের ক্ষেত্রে উপযুক্ত কিনা। সেটাকে মাপার জন্য কি করতে হয়, এই কন্ডাক্টেন্সটা মাপতে হয়, ওই ওয়াটারের কন্ডাক্টেন্সটা কতটা। ঠিক আছে, যদি কোনো প্রকার কন্ডাক্টেন্স বেড়ে যায়, তখন বুঝতে পারবো যে এখানে কন্টামিনেশন হয়েছে। কন্ডাক্টিভিটি যেটা
determines the stability of the water. কতটা স্টেবল ওয়াটার সেটাকে ডিটারমাইন করা যায় কি হবে, এই কন্ডাক্টিভিটি টার্মটা দিয়ে বা কন্ডাক্টিভিটি ডেটা দিয়ে। It is known that water is polluted or not. For irrigation, water the conductivity should be maximum 2 millisiemens per centimeter. যদি আমরা ইরিগেশনের কাজে কোনো ওয়াটার ইউজ করি, সেই ওয়াটারের কন্ডাক্টিভিটি কখনোই 2 মিলিসিমেন্স পার সেন্টিমিটারের বেশি হবে না, তার থেকে কম হওয়া দরকার। তার থেকে বেশি হলে ওই ওয়াটার কিন্তু ইরিগেশনের কাজে সুটেবল নয়। এটা কি আপাতত বোঝা গেছে কি? Yes. নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? We know the Ohm's law. Ohm's law said that the potential difference, that is V, is equals to I into R. I represents the ampere and R represents the resistance. So V equals to IR. Conductivity, that is G, represented by G. This conductivity is equals to the 1 by R, means 1 by resistance. So R equals to V by R and G equals to I by V. ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পেরেছো? আমরা ওহমস ল থেকে কি জানি? ওহমস ল থেকে জানি V equals to IR. এটা তো সবাই আমরা জানি, তাই না? এখানে ভিটা কি? ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্য। কার মধ্যে বিভব পার্থক্য? আমি একটু আগে বললাম যে কোন একটা সিস্টেম, একটা সেলের ভিতরে একটা অ্যানোড এবং ক্যাথোড আছে, সেই অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কি? ভি। আর আইটা কি? তড়িৎ প্রবাহ, ফ্লো অফ কারেন্ট, মেজার ইন অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারে এটাকে মেজার করা হয় আইটা। আর আরটা কি? আর হচ্ছে কি রেজিস্ট্যান্স বা রোধ, কোন একটা সিস্টেমে রোধ কত। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি সমান কি হবে? আর। তাহলে কি হবে? আর ইকুয়ালস টু কি হবে? আই ভি বাই আই। আমরা আরেকটা জিনিস জানি যে কোন একটা সিস্টেমের কন্ডাক্টিভিটি, এই কন্ডাক্টিভিটিটাকে ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই জি সমান কি হবে? 1 বাই আর। একটু আগে আমরা আলোচনা করেছি ব্যাপারটাকে নিয়ে। জি সমান 1 বাই আর, আর আর সমান কি জানি? ভি বাই আই। তাহলে জি ইকুয়ালস টু কি হবে? 1 বাই ভি বাই আই ইকুয়ালস টু আই বাই ভি, অর্থাৎ জি ইকুয়ালস টু আই বাই ভি। এটা হচ্ছে কন্ডাক্ট্যান্স মাপার একটা ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে মেইনলি, যে একটা ওয়াটার স্যাম্পল তোমাকে দেওয়া হচ্ছে, সেই ওয়াটার স্যাম্পলটাকে একটা ডিজিটাল আমাদের কন্ডাক্টিভিটি মিটার আছে, সেখানে ইলেকট্রোড আছে, সেই ইলেকট্রোড ইউজ করে এই সলিউশনের যে ওয়াটার স্যাম্পল দেওয়া হচ্ছে সেই ওয়াটার স্যাম্পলের কন্ডাক্টিভিটিটাকে মেজার করব ডিজিটালি। সেখানে আমরা ডিজিটাল কন্ডাক্টিভিটি মিটারে তার ভ্যালু গুলো দেখতে পাবো কত হচ্ছে। আর আমরা তো অনেক এইসব কন্ডাক্টিভিটি ওয়াটার ইউজ করি, সেক্ষেত্রে প্রত্যেকটা কন্ডাক্টিভিটি ওয়াটারের এফিসিয়েন্সি সমান নয়। তাই প্রত্যেকটা কন্ডাক্টিভিটি এই যে ইনস্ট্রুমেন্টটা একটা ফিক্সড একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, কি বলা হয়? সেল কনস্ট্যান্ট। ওই সেল কনস্ট্যান্টে কি করে, যে ভ্যালুটা পাবো তার সঙ্গে প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে অ্যাড করতে হয়, দিলে কি হবে? সবগুলোকে নরমালাইজ করা হয়। অর্থাৎ কি বললাম, যে কন্ডাক্টিভিটি যে ইনস্ট্রুমেন্টটা, এটা কিন্তু শুধু একটাই মাত্র ইউজ হয় না, অনেকগুলো হতে পারে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের এফিসিয়েন্সি ডিফারেন্ট টাইপ অফ হয়।
সেই এফিসিয়েন্সি গুলোকে মানে অ্যাকচুয়ালি ক্যালিব্রেট নয়, এটাকে সমান সমান করার জন্য কি করা হয়, একটা প্রত্যেকটা মেশিনের জন্য একটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু রাখা হয়। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কি, এটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। আর এই সেল কনস্ট্যান্ট বার করার জন্য কোন একটা ফিক্সড কনসেন্ট্রেশনের সলিউশন ইউজ করে সেটাকে ইন্ডিকেট করা হয়। একটু পরে স্যার বলবেন তোমাদের। তো এই সেল কনস্ট্যান্টটা যে ভ্যালুগুলো কন্ডাক্টিভিটি মিটারের যে ভ্যালুগুলো পাবো প্রত্যেকের সঙ্গে অ্যাড করতে হয়, দিলে আমরা মেইন ভ্যালুটা পাবো। এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট আজকে। এরপরে যে আছে ইনস্ট্রুমেন্ট কি ইউজ করবে বা কিংবা কি কেমিক্যাল ইউজ করছো, কিভাবে করবে, সেটা আমাদের রতিন স্যার আলোচনা করবেন। আপাতত যেটা বললাম, এই এক্সপেরিমেন্টটার যে মেন বিষয় কি এবং আমাদের কিছু এই এক্সপেরিমেন্টটা আলোচনা করতে গেলে কি কি জানা দরকার সেগুলো বলেছি, এবং কি কাজে লাগবে এটা আমরা করব কেন সেটাও বলেছি। তো তোমাদের আর কিছু যদি জিজ্ঞেস করা থাকে একটু বলতে পারো। আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ঠিক আছে তাহলে, নাকি কারো জানা নাই তো? No, sir. স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার শুরু করবেন নাকি এখন? হ্যাঁ, আমি শুরু করি তাহলে এবার। আচ্ছা, আমি একটু বন্ধ করে দিচ্ছি। কোথায়? তাহলে মোটামুটি বোঝা গেল কন্ডাক্টিভিটি কি এবং কন্ডাক্ট্যান্স কি, সেটা আমরা কিছুটা বুঝতে পারলাম। প্রসিডিওরটা দেখলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। করেছেন না? স্যারকে ফোন করবো একবার। না, ঠিক আছে, হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই? Yes. দেখা যাচ্ছে? Yes, স্যার তো আমাদের কোন কোন ম্যাটেরিয়ালস এন্ড ইনস্ট্রুমেন্ট আমাদের নিতে হবে সেটা আগে দেখে নাও। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি মিটার, ঠিক আছে? কন্ডাক্টোমিটার এরকম একটা আমাদের থাকবে, যার দেখো এখানে ডিফারেন্ট পার্টস কতগুলো দেওয়া আছে, নব দেওয়া আছে। একটা টেম্পারেচার সেট করার জন্য, একটা হচ্ছে পজিশন মানে ফাংশন কি, মানে কখন কোন কি, একটা সেল কনস্ট্যান্ট থাকে একদম ডান দিকে যেটা আছে, ওখানে অনেকগুলো ওর সেকশন আছে, ঠিক আছে, যেটাতে সেল কনস্ট্যান্ট রাখতে হয়। তারপর তোমার কন্ডাক্টিভিটি একটা সেট আছে, তারপরে তোমার সেল কনস্ট্যান্টের মান শো করার জন্য একটা থাকবে, এরকম ডিফারেন্ট ওখানে পজিশন করা আছে। তার মাঝখানে যেটা আছে ওখানে হচ্ছে আমরা কোন রেঞ্জে মাপতে চাইছি, এটা হচ্ছে কি বিভিন্ন রেঞ্জে আমরা মাপতে পারি। যদি আমরা ডিস্টিল ওয়াটার নিই তার ক্ষেত্রে কি হবে, কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা কি হয়, খুব কম থাকে। তাই সেক্ষেত্রে যদি আমি একটা হায়ার রেঞ্জে গিয়ে মাপি তাহলে কিন্তু ওখানে জিরো শো করবে, অর্থাৎ শো করতে পারছে না, ওখানে নেই ওর ভ্যালু ওখানে। ওই জন্য লো কন্ডাক্ট্যান্স আর হাই কন্ডাক্ট্যান্স এর সেকশন আলাদা করা আছে, আমরা সেটা দিয়েই দেখে নেব। কন্ডাক্টোমিটার, দিস ইজ ইলেকট্রোড। ইলেকট্রোডের ডিটেলসটা তোমরা শুনেছো। এর মধ্যে কি না, দুটো অ্যানোড আর ক্যাথোড এখানে তড়িৎদ্বার থাকে, ঠিক আছে? এর মধ্যে প্লাটিনামের দুটো আলাদা করে অ্যানোড ক্যাথোড সেট করা থাকে। টপ এন্ডের দিকে ওর সেন্সর যেখানে ইয়ে করা হয় সেই জায়গাটাই কিন্তু ডিপ করতে হয়। আমাদের একটা নির্দিষ্ট ভলিউমের স্যাম্পল ওয়াটার নিতে হয়, যাতে করে টোটাল ওই সেল কনস্ট্যান্টের টপ এন্ডটা যেখানে ওই সেন্সর দুটো লাগানো আছে মেটালিক মানে কিসের না প্লাটিনামের, ওটা ইমার্জ করা যায় যেন, ফুললি ইমার্জ করা যায় যেন, এরকম অ্যামাউন্টের আমাদের স্যাম্পল নিতে হবে, স্যাম্পল ওয়াটার নিতে হবে। আচ্ছা, এরপর আমাদের লাগবে কি না, conductivity measures water ability to connect electricity due to
presence or absence of certain ions. While pure water conducts electricity poorly, it is used to clean the electrode. আমাদের distilled water বা deionized water ইউজ করতে হবে। কেন না, এটা হচ্ছে আমাদের ওই ইলেকট্রোডটাকে খুব ভালো করে ক্লিয়ার করে নেওয়ার জন্য, ঠিক আছে, যাতে না আলাদা কোনো ইম্পিউরিটিস বা আলাদা কোনো আয়ন যাতে না লেগে থাকে। তাই আমরা ডিস্টিল ওয়াটার নিচ্ছি। এটা ওয়াশ বটল, তার কারণ আমরা ওয়াশ বটল দিয়ে ওই ইলেকট্রোডটাকে একটু ওয়াশ করে নেব, ঠিক আছে। আচ্ছা, নিজামুদ্দিন থাকলে একটু সাড়া দেবে যদি বুঝতে অসুবিধা হয়। তো আমরা ডিস্টিল ওয়াটারে ওয়াশ বটল নিলাম। ওয়াশ বটল কেন না, এটা উপর থেকে কিন্তু আমরা ওই ইলেকট্রোডটাকে ভালো করে ওয়াশ করার জন্য কিন্তু ডিস্টিল ওয়াটার বাইরে থেকে স্প্রে করে ওটাকে ওয়াশ করব। ওয়াশ বটল নিলাম। একটা বিকার লাগবে, এর মধ্যে আমরা যে স্যাম্পল সলিউশন বা ওয়াটার যার মেজার করব কন্ডাক্টিভিটি, সেই সলিউশনটা এই বিকারের মধ্যে নিতে হবে, ঠিক আছে। বিকার ইজ ইউজ টু কিপ the sample water where the electrode is to be dipped. আর লাগবে আমাদের টিস্যু পেপার। কেন না, টিস্যু পেপার is used to clean the electrode properly. We have to take also a thermometer to measure the room temperature or the temperature of the sample solution, ঠিক আছে। আমরা যে সলিউশনের কন্ডাক্টিভিটি মেজার করতে যাচ্ছি তার টেম্পারেচারটা কিন্তু অবশ্যই, কেননা এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট কন্ডাক্টেন্স। এরপর আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন কিন্তু আমাদের একটা লাগবে, যেটা আমরা KCl পটাশিয়াম ক্লোরাইডের স্ট্যান্ডার্ড সলিউশন একটা তৈরি করে নেব, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ কি? Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, তো আমরা নিচ্ছি এটা 0.1 মোলার স্ট্যান্ডার্ড সলিউশন কার পটাশিয়াম ক্লোরাইডের। এই স্ট্যান্ডার্ড সলিউশনটা এটা আমরা রেডিমেড এমনি কোম্পানি থেকে কিনতেও পারি। যদি সেরকম অসুবিধা হয় তাহলে আমরা কি করতে পারি, স্ট্যান্ডার্ডাইজেশন প্রথমেই তোমাদের ফার্স্ট ক্লাস ছিল স্ট্যান্ডার্ড সলিউশন কিভাবে বানাবো, সেই সলিউশন সেভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ল্যাবের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের লাগছে কি স্ট্যান্ডার্ড পটাশিয়াম ক্লোরাইড সলিউশন। কেন না, এটার যে ইলেকট্রোড যেটা থাকবে তার একটা প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে তার ইলেকট্রোডের একটা সেল কনস্ট্যান্ট ভ্যালু, ইলেকট্রোড মানে একটা সেল, এই সেল কনস্ট্যান্ট ভ্যালু একটা নির্দিষ্ট করা থাকে। তো এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আগে ক্যালিব্রেশন করতে হয়, মেশিনটাকে ক্যালিব্রেশন করার সময় সেল কনস্ট্যান্টটাকে আগে সেট করতে হয়, করে নেওয়ার পর কিন্তু আমরা আননোন সলিউশনের তার যে কন্ডাক্টেন্স কত সেটা কিন্তু মেজার করতে পারবো। তাই আমাদের দরকার স্ট্যান্ডার্ড potassium chloride solution. It will be used as standard cell constant solution. এবারে দেখি প্রসিডিওর। First, calibrate the conductometer by using 0.1 molar KCl solution. The conductance shows that 0.012 মিলিসিমেন্স পার সেন্টিমিটার। এই পার সেন্টিমিটার কেন না, আমরা হচ্ছে সেল কনস্ট্যান্টের যে দুটো অ্যানোড আর ক্যাথোড দেওয়া থাকে তার ডিফারেন্স কিন্তু 1 সেন্টিমিটার থাকে, তার সেই হিসাবে কিন্তু আমরা পার সেন্টিমিটার আমরা এখানে দেখে নিয়েছি। কত তাহলে, যখন আমরা ওই ইলেকট্রোডটা ডিপ করব স্ট্যান্ডার্ড সলিউশন কার মধ্যে না KCl স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে, যখন আমরা ডিপ করলাম তখন ওর মান কিন্তু অবশ্যই শো করবে কত না, যেহেতু আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রোড যখন ওরা ইয়ে করে দেয় সাপ্লাই যারা আছে তারা ওরা কিন্তু একদম ঠিক করেই দেয় যে এর সেল কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু এত হবে। তাই সেটা দেখে কিন্তু আমরা ওই সলিউশনের মধ্যে ডিপ করে যদি কম বেশি শো করে তাহলে আমাদের ওই নব দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। কত শো করবে, 0.012 সেল কনস্ট্যান্ট ভ্যালু। The cell constant is 0.012. এটাকে সেট করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, you have to measure the temperature of the
স্যাম্পল সলিউশন। কি করে সেটা? থার্মোমিটারটাকে যদি আমরা স্যাম্পল ওয়াটার বা রুমের মধ্যে খোলা অবস্থায় রাখা কোনো ওয়াটার তার মধ্যে ডিপ করে রাখি, অটোমেটিক্যালি রুম টেম্পারেচারে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকবে। তো সেই টেম্পারেচারটা কিন্তু আমাদের সেট করে নিতে হচ্ছে। এই টেম্পারেচারটা কিন্তু অবশ্যই সেট করতে হয়, কেন না কন্ডাক্টিভিটি মেজারমেন্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজেস কন্ডাক্টিভিটি অলসো ইনক্রিজ। তো এরকম বলতে পারি কি, সাপোজ 20°C টেম্পারেচারে আমরা 0.01 মোলার KCl সলিউশনের মধ্যে কন্ডাক্টিভিটি যে ইলেকট্রোড সেটা ডিপ করলাম, তখন কত শোক আছে? সাপোজ 1.27। তো এবার যখন টেম্পারেচার বেড়ে গেছে 25°C, যদি আমরা 20 থেকে 25°C হয়ে গেছে, সলিউশন একই আছে, পটাশিয়াম ক্লোরাইডেরই ওই একই স্ট্রেংথের 0.01 মোলার সলিউশনই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো কি না 1.40 সামথিং এরকম হয়ে যাচ্ছে। তাহলে কি 1.2 থেকে হয়ে গেছে কত? 1.4 মিলিসেকেন্ড, মিলিসিমেন্স পার সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি টেম্পারেচার যত ইনক্রিজ হচ্ছে তত কিন্তু কি হচ্ছে না কন্ডাক্টেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। কেন না আয়নিক ডিসোসিয়েশন, ওয়াটার বা কোনো স্যাম্পল সলিউশনের আয়নিক ইলেকট্রোলাইট যদি তার মধ্যে থাকে, তাহলে তার ডিসোসিয়েশনটা কিন্তু টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে যায়। তাই কি তার আয়নিক যে মোবিলিটি থাকবে সেটাও কিন্তু বেড়ে যাবে। তাই এক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে, আমাদের টেম্পারেচারটা কিন্তু ঠিক করে নিতে হবে। এখানে দেখো, মেজার দ্য রুম টেম্পারেচার উইথ দ্য থার্মোমিটার ডিপড ইন ওয়াটার। স্যাম্পল সলিউশনের মধ্যে আমরা থার্মোমিটার ডিপ করে দিয়ে টেম্পারেচার কত সেটা দিয়ে আমরা ওখানে টেম্পারেচারের জন্য যে নব সেট করা আছে সেটা অ্যাডজাস্ট করতে হবে, ওই টেম্পারেচারে ডিজিটালে শো করবে। এরপর আমরা কি করছি, রিন্স দ্য ইলেকট্রোড থরোলি উইথ ডিস্টিল ওয়াটার অ্যান্ড কেয়ারফুলি ওয়াইপ উইথ দ্য টিস্যু পেপার। খুব ভালো করে এটাকে আমাদের কি করা উচিত, ডিআয়োনাইজড ওয়াটার যেখানে রাখা আছে বা ডিস্টিল ওয়াটার এর থেকে আরো বেটার হয় ডিআয়োনাইজড ওয়াটার যদি আমরা বলি, সেটাই পারফেক্ট হবে। তার কারণ ডিস্টিল ওয়াটার হলে সেক্ষেত্রে সামান্য কিছু আয়ন থেকেও যেতে পারে, যদি আমরা ডিআয়োনাইজড ওয়াটার করি তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকম আয়ন কিছু থাকবে না। তাই সেই ডিআয়োনাইজড ওয়াটারের মধ্যে আমাদের কি করতে হবে, বারবার ওই ইলেকট্রোডটাকে ডিপ করতে হবে। তার ফলে কি হবে, ওর মধ্যে কিছু থাকলে সেটা কিন্তু কিছু আয়ন যদি ওর গায়ে লেগে থাকে, মেটালিক বা নন মেটালিক আয়ন, তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে ওর থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তাই ফার্স্ট রিন্স দ্য ইলেকট্রোড থরোলি উইথ ডিআয়োনাইজড ওয়াটার অ্যান্ড কেয়ারফুলি ওয়াইপ উইথ দ্য টিস্যু পেপার। টিস্যু পেপার দিয়ে আমরা ভালো করে, একটা পরিষ্কার ক্লিন টিস্যু পেপার দিয়ে ভালো করে ওটাকে একটু মুছে নিতে হচ্ছে, যাতে করে টোটাল ইলেকট্রোডটা ক্লিয়ার হয়ে যায়। এখানে দেখো এইভাবেই আমরা কিন্তু এটাকে ক্লিন করে নেব। ঠিক যেমন আমরা আরো একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিন্তু এরকম আমরা ইউজ করেছিলাম। সেটা কোনটা ছিল কেউ বলতে পারবে? আরো একটার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে এরকম ডিস্টিল ওয়াটারে ওয়াশ করার পর ক্লিন করে নিয়েছিলাম। কোনটার ক্ষেত্রে? ফ্ল্যাশ ফায়ার পয়েন্টের ক্ষেত্রে। সেটাও ছিল, তবে এরকমই একটাই ছিল, সেটা হচ্ছে পিএইচ মিটারের ক্ষেত্রে ইলেকট্রোড, ঠিক আছে? ইলেকট্রোডটাকেও এইভাবে ওয়াশ করে নিতে হচ্ছিল টু অ্যাভয়েড দ্য কন্টামিনেশন অফ ডিফারেন্ট টাইপ অফ সলিউশন। একটা সলিউশনের সঙ্গে আরেকটা যেন মিশে না যায় তার জন্য ওটাতে করছিলাম। আর এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি করে আমাদের দেখা দরকার কি কোনো রকম আয়নিক প্রোডাক্ট যেন ওর গায়ে না থেকে থাকে, এই জন্য এটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নিতে হচ্ছে। এরপর measure 50 ml of water sample and transfer it into a clean beaker। তাহলে আমরা যে স্যাম্পল ওয়াটার নেব তার 50 ml, আমরা এখানে 50 ml বলছি, এটা যদি বিকারটা বড় হয়ে যায় তাহলে ওর হাইটটা কিন্তু কমে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটু বেশি নিতে হবে। এই 50 ml বা 100 ml এটা একটা সুইটেবল অ্যামাউন্টের মানে একটা নিতে হবে, কেন না যাতে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যত এমএলই নিই না কেন, কি দেখতে হবে না আমাদের যে ইলেকট্রোড আছে, সেল কনস্ট্যান্ট যে সেলটা আছে, সেই সেলটা যাতে একদম ডিপ হয়ে থাকে। ওর টপ এন্ডে যেখানে ইলেকট্রোড দুটো আছে, ইলেকট্রোডের যে তড়িৎদ্বার অ্যানোড আর ক্যাথোড যেখানে আছে, সেই জায়গাটা যেন টোটাল ডিপ হতে পারে,
তবেই কিন্তু ওর যে আয়নিক মোবিলিটি সেটা কিন্তু ওখান থেকে সেন্স করতে পারবে। তাই সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওটা টোটালি ইমার্জ হতে পারে ওই সলিউশনের মধ্যে। সেটা 50 বা 100 ml আমরা নিতে পারি। নেক্সট আমরা কি করব, ডিপ দ্য ইলেকট্রোড ইনটু দ্য স্যাম্পল সলিউশন taken in a beaker and wait for a steady reading. Make sure that the instrument is giving stable reading. এরপর ওটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। তোমরা যখন ওটাকে ইলেকট্রোডটাকে ডিপ করবে তখন নাম্বারটা কিন্তু একটু মানে যেখানে ওর একটু ওয়েট করতে হবে, জাস্ট ফর ফিউ মিনিটস ইউ হ্যাভ টু ওয়েট টু গেট আ স্ট্যান্ডার্ড ভ্যালু অফ কন্ডাক্টেন্স। একটু ওয়েট করে যেতে হবে, তার কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওর মোবিলিটি একটা নির্দিষ্ট মেজারমেন্টে থাকবে, সেইটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তো যখন ওই ডিজিটালে যে নাম্বারটা শো করবে একটা ফিক্সড জায়গাতে স্ট্যান্ড বাই মোডে এসে যাবে, তখন তোমাদের কিন্তু সেই ভ্যালুটাকে নিতে হবে ওই সলিউশনের কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি ভ্যালু। এরপর ওটাকে নোট ডাউন করতে হবে যে অ্যাকচুয়াল কন্ডাক্টেন্স কত ওই সলিউশনের। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের একটা আননোন সলিউশনের তার কন্ডাক্টিভিটির মান কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। এভাবে কি করতে হবে, নোট ডাউন দা রিডিং। ডিসপ্লেতে যে নাম্বারটা শো করছে সেটাই তোমাদের অ্যাকচুয়াল কন্ডাক্টেন্স ওই সলিউশনের হবে সেটা। এটা আমরা কি মিলিসিমেন্স বা মাইক্রোসিমেন্স এটাতেও ইউনিটটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কন্ডাক্টিভিটির যে এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? এখানে একটু ডিটেলসে বলবো। হ্যালো, Yes, sir. Yes, sir. এর প্রসিডিওরটা খুব শর্ট, এটা নিয়ে অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তোমাদের শুধু কি করতে হবে, ফার্স্ট টেম্পারেচার সেট করতে হয়। যে মিটার থাকবে কন্ডাক্টিভিটি মিটার, তার টেম্পারেচার সেট করতে হবে। তার আগে মেশিনটাকে সুইচ অন করার পর কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হয়, ওটাকে একটু সিস্টেমটাকে একটু ঠিকঠাক হওয়ার জন্য একটুখানি ওয়েট করতে হয়। করার পর এবারে তোমরা কি করছো, রুম টেম্পারেচার সেটা সেট করে দিলে। রুম টেম্পারেচার সেট করার পর এবারে কি করতে হবে না, স্ট্যান্ডার্ড একটা সলিউশন থাকবে। স্ট্যান্ডার্ড সলিউশন কোনটা থাকবে, পটাশিয়াম ক্লোরাইড সলিউশন। এই পটাশিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে আমরা ডিপ করলে সেল কনস্ট্যান্ট ভ্যালু যেটা দেয়া থাকে সেটাকে আমরা সেট করে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেল কনস্ট্যান্ট ভ্যালু একটা নির্দিষ্ট থাকে প্রত্যেকটা ইলেকট্রোডের ক্ষেত্রে। আচ্ছা, কারো একটা আওয়াজ আসছে, ঠিক আছে, একটু মিউট করবে। তো এবার আমরা সেল কনস্ট্যান্টটাকে ঠিকঠাক করে নেওয়ার পর আমরা কিন্তু মেশিন ক্যালিব্রেশন কমপ্লিট। এরপর আমরা কি করব না, স্যাম্পল সলিউশন দেব, তার মধ্যে আমরা ইলেকট্রোডটাকে ডিপ করছি। ইলেকট্রোডটা ডিপ করার পর এবারে মান কত শো হচ্ছে দেখো। এখানে মান দেখার সময় কিন্তু সাপোজ তুমি একটা ডিস্টিল ওয়াটারের মধ্যে, ডিআয়োনাইজড ওয়াটারের মধ্যে যদি তুমি ইলেকট্রোড ডিপ করো তাহলে মান কত শো হতে পারে? এনি আইডিয়া? তুমি একদম ডিআয়োনাইজড ওয়াটার, তার মধ্যে তুমি ইলেকট্রোড ডিপ করেছো, তাহলে তার Zero. কন্ডাক্টিভিটি কত শো করতে পারে? একদম, তাহলে ওটা কিন্তু জিরো শো করবে, তার কারণ ওটা একদম ডিআয়োনাইজড। যদিও একদম ডিআয়োনাইজড হয় না, খুব সামান্য পরিমাণে থেকে যায়। অ্যাকচুয়ালি তোমরা দেখবে এমনি ডিস্টিল ওয়াটারের মধ্যে, এটা অনেক আগে পড়েওছো এটা, যে একটা ডিস্টিল ওয়াটার সেটার মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করাতে চাই তাহলে কিন্তু সেটা ফ্লো হবে না। এটা করার জন্য কি করতে হবে, Sir, তার জন্য TDS zero তার জন্য এটা হয়। TDS টা তো মেটালটা ডিটেক্ট করে। হ্যাঁ, সেটাও তো সেটাকে আমরা তড়িৎ পরিবাহী করে নেওয়ার জন্য, ইলেকট্রোলাইট করে নেওয়ার জন্য কি করতে হয়, আমরা বাইরে থেকে কিন্তু এই সামান্য একটু অ্যাসিড বা কোনো একটু সল্ট অ্যাড করে দিই। এই সল্ট অ্যাড করা মানে কিন্তু সে কিন্তু সল্ট, আমি সাপোজ সোডিয়াম ক্লোরাইড দিলাম, তাহলে কি ডিজলভ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে দুটো আয়ন
তৈরি হয়ে যাবে কি Na+ আর Cl-। তখন কিন্তু ওটা একটা কি হয়ে গেল, ওটা কিন্তু একটা পরিবাহী হয়ে গেল। ঠিক আছে, বাইরে থেকে আমরা সামান্য একটু অ্যাসিড অ্যাড করে দিলাম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই নেগেটিভ আয়ন আর পজিটিভ আয়ন ওর মধ্যে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রেও এর কন্ডাক্টিভিটি চলে আসবে। ঠিক আছে, তো আমরা তাহলে ডিস্টিল ওয়াটার বা ডিআয়োনাইজড ওয়াটার, ডিস্টিল ওয়াটার হলে কিন্তু খুব সামান্য হবে, তখন কিন্তু আমরা ওই যে বলছিলাম যে একটা রেঞ্জের ব্যাপার আছে, সেই রেঞ্জটা কিন্তু মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, মিলিসিমেন্স পার সেন্টিমিটার। মাইক্রো যখন, তখন কিন্তু আমরা এই ডিস্টিল ওয়াটার দিয়ে যখন ডিপ করব ডিস্টিল ওয়াটারের মধ্যে, তখন খুব কম শো করবে, সেটা মিলিসিমেন্সে কিন্তু ওটা আমরা দেখতে পাবো না, ওর মান তখন কিন্তু মিলিসিমেন্স রেঞ্জে তুমি দাও যদি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর মান 0 হয়ে যাবে। আমি একটু দেখাই ওই জায়গাটা আর একটু ক্লিন করে আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে এইটা দেখো, এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তো এখানে দেখো এই যে টেম্পারেচার, এই যে মিডলে যে যেটা আছে নবটা আছে, ওর ডান দিকে দেখো এখানে রেঞ্জ করা আছে, দেখো এখানে 20 to 200, এটা কোন রেঞ্জে আছে? মাইক্রোসিমেন্স। ঠিক আছে, আর ডান দিকে যেটা আছে 2 থেকে 200, ওটা কিন্তু মিলিসিমেন্স। তো এখানে সাপোজ তুমি ডিস্টিল ওয়াটার নিয়েছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব কম হবে, যখনই তুমি মিলিসিমেন্সের দিকে দিতে যাবে তখন কিন্তু 0 শো করবে, মানে ওটা শো করতে পারছে না, ওর ভ্যালুও শো করতে পারবে না, কিন্তু যখনই তুমি মাইক্রোসিমেন্সের এই দিকটাতে আনবে নবটাকে ঘুরিয়ে, তখন কিন্তু এক্সাক্ট ও কত সেটা দেখাতে পারবে। ঠিক আছে, ওই জন্য কিন্তু আমাদের মানে এই পজিশন গুলো চেঞ্জ করে করে দেখতে হবে। সাপোজ নিচের দিকে দেখলে তুমি পেয়ে গেছো, একেবারে যদি উপরের দিকে দিয়েছো 0 শো করছে, তার মানে কি এর মান কিন্তু লো রেসিস্ট্যান্স, এই লো কন্ডাক্ট্যান্স, তার মানে কি তাহলে আমি আরো নিচের দিকে আনি, নিচের দিকে এনে দেখি ওর কন্ডাক্ট্যান্সটা কোন দিকে আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ওয়াটার স্যাম্পল, তো বিভিন্ন স্যাম্পল, তো ডিস্টিল ওয়াটার, কোন একটা পুকুরের জল বা কোনো, তুমি যদি সি ওয়াটার নাও তাহলে কিন্তু তার কন্ডাক্ট্যান্স অনেক বেশি হবে, কেন না সেটা কিন্তু সল্টি হয়, সমুদ্রের জল কিনো না হয়তো, তার মানে কি সেখানে কিন্তু ওখানে আয়নাইজেশন যদি করানো হয় তাহলে কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওর কন্ডাক্ট্যান্স কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের এই জাস্ট ফ্রন্টটা এরকমই শো করা হবে যে টেম্পারেচার নব, তারপরে আছে এই যে টেম্পারেচার, কন্ডাক্ট্যান্স, আর কন্ডাক্ট্যান্স কত 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ডান দিকে এটা আছে। তো এখানে টেম্পারেচারের সঙ্গে ডিফারেন্ট কিরকম বুঝতে পারলে, ডিপেন্ডেন্ট কিভাবে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে তার কন্ডাক্ট্যান্স কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, যদি কমে তাহলে সেক্ষেত্রে কমে যাবে, এটা প্রপোর্শন টু টেম্পারেচার এর রিলেশনটা কন্ডাক্ট্যান্সের। ঠিক আছে, আর এখানে আমাদের কিছু দেখো স্ট্রং ইলেকট্রোলাইটস আর উইক ইলেকট্রোলাইটস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই স্ট্রং যদি হয় তার ক্ষেত্রে আমরা কি অনেক বেশি পাবো কন্ডাকশনটা। তুমি যদি কোনো একটা সলিউশনের মধ্যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব সামান্য পরিমাণ যদি এর মধ্যে ডিজলভ মানে করে দাও, একটা ডাইলুট সলিউশন করো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে যেটা কন্ডাক্ট্যান্স শো করবে, তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড এর সলিউশন করে তার মধ্যে ডিপ করো, তাহলে কোনটাতে বেশি শো করতে পারে, কার কন্ডাক্ট্যান্স বেশি হবে? স্যার HCl এর। HCl এর, তার কারণ HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইটস, আর তার তুলনায় কিন্তু আমরা যে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড সলিউশন নিচ্ছি সেটা কিন্তু উইক অ্যাসিড। হ্যাঁ, এটা কেন না, উইক ইলেকট্রোলাইটস আর সাবস্টেন্সেস দ্যাট আর নট ফুললি আয়োনাইজড ইন সলিউশন, এরা পুরোপুরি কিন্তু আয়োনাইজ হয় না, কিন্তু এদের ক্ষেত্রে HCl বা H2SO4 এদের ক্ষেত্রে কিন্তু ফুললি আয়োনাইজড হয়ে যায়, এবং খুব বেশি পরিমাণে কিন্তু এরা আয়ন ডিসোসিয়েট হয়, তাই তার মোবিলিটি বেশি হবে এবং তার অ্যাকচুয়াল যে কন্ডাক্ট্যান্স সেটাও অনেক বেশি হবে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আমরা কি করতে পারবো না, কোনো আননোন সলিউশনের কন্ডাক্টিভিটি কত বা কন্ডাক্ট্যান্স কত সেটা কিন্তু আমরা শো করতে পারবো। এটা সলিডের ক্ষেত্রে যেটা হয়, এই আয়ন যেটা আয়ন তোমার এটা হবে, সেটা কিসের মাধ্যমে না, সলিউশনের ক্ষেত্রে কিন্তু আয়নের মিডিয়ামটা কি হয়, আয়ন। ঠিক আছে, আর কোনো মেটাল যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন। ঠিক আছে স্যার, আগে সেটা ডিসকাস করছিলেন আমি শুনেছি।
ঠিক আছে? তো মেটালের ক্ষেত্রে যখন এই মানে আমাদের যে ইলেকট্রিক ফ্লো যেটা হয় সেটা কিসের? ইলেকট্রন থ্রু ইলেকট্রন। ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত ওটা দিকে কিন্তু সারফেস কারেন্টটা ফ্লো হতে থাকে। হ্যাঁ, স্যার, ওটা সারফেস ইলেকট্রন তো। কোনটা? ওই মেটালের ক্ষেত্রে যেটা হচ্ছে, সবকটা তো হ্যাঁ, করছে না, মেটালের যেটা ক্ষেত্রে। সারফেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি একটা সারফেস ওয়্যার এটা এমনি যে Mainly কপার কি ওয়্যার বলতো? বা মেটালিক ওয়্যার। বলো। মেটাল গুলো হচ্ছে যে মেটালের যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো মিলে টোটাল মেটালটা তৈরি হয়েছে। ওই মেটালের এলিমেন্ট গুলো যেন মনে হচ্ছে যেন পুরো একদম একটা বিশাল পরিমাণ সমুদ্র ইলেকট্রন তার মধ্যে ঢুকে আছে। তাহলে ওখানে এক্সট্রা ইলেকট্রন প্রচুর আছে। সেগুলো এক্সট্রা ইলেকট্রন গুলো কোথায় থাকবে? সারফেস এরিয়াতে মেনলি থাকে বেশিরভাগ। এই জন্য ওইগুলো সারফেস এরিয়াতে মানে থাকে মানে কি আলাদাভাবে থাকে। ওই জন্য খুব তাড়াতাড়ি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে সাহায্য করে, খুব তাড়াতাড়ি এদিক সেদিক যেতে পারে, মানে ফ্লো করতে পারে, খুব তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারে। আচ্ছা, এবারে আমি একটু আমাদের কোন দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এটা সময় তোমরা এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমার আরেকবার আমি পয়েন্ট আউট করে দিই কি করতে হবে। যে আমাদের যে ইলেকট্রোড থাকে সেটা টাচ করা যাবে না, জাস্ট যা হবে ওয়াটার থ্রু ওয়াটার আর টিস্যু পেপার। ডু নট টাচ দ্য প্লাটিনাম অর সেল কনস্ট্যান্ট, টপ এন্ড অফ দ্য সেল কনস্ট্যান্ট। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট তোমাদের যেটা মাথায় রাখতে হবে, টু রিচ দ্য platinized cell, it is recommended to dip the cells several times in a beaker of deionized water. বারবার করে আমি যেটা বলছিলাম যে deionized ওয়াটারের মধ্যে কিন্তু ইমার্জ করতে হবে, ওয়াটারটাকে ফেলে দিতে হবে, আবার একটু নিতে হবে, তার মধ্যে আবার একটু ডিপ করতে হবে। এটা করলে কি হবে, ওর গায়ে যদি কোনো আয়নিক প্রোডাক্ট কিছু লেগে থাকে তাহলে সেটা কিন্তু বারবার এই ওয়াশ করার ফলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার কি না, ওয়াশ বটল দিয়ে, ওয়াশ বটলের যে ডিস্টিল ওয়াটার সেটার ফ্লো দিয়ে কিন্তু আমাদের ওটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নিতে হবে। টোটাল আয়নিক প্রোডাক্ট ওর গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে খুব ভালো করে, নাহলে অ্যাকচুয়াল কোনো সলিউশনের কন্ডাক্ট্যান্স কিন্তু আমরা পেতে পারবো না। খুব ভালো করে ইলেকট্রোডটাকে আমাদের কিন্তু ক্লিয়ার করতে হয়। ঠিক আছে? এই Yes, sir. এবারে বলো, কারো কিছু কোশ্চেন কিছু আছে একটা কি? যে ওই যে মানে যখন রিডিং নেবো তখন হচ্ছে রিডিংটা একবার ফ্ল্যাকচুয়েট করে বেশিরভাগ সময়, অনেক সময় ধরে। হ্যাঁ, তো একটু ওয়েট একটুখানি করে নিতে হয় আমাদের। ওয়েট করে নিতে হবে ওটাকে। যতক্ষণ না একটা জায়গাতে ফিক্সড ও স্ট্যান্ড বাই মোডে আসছে। ঠিক আছে? একদম ফিক্সড হয়ে যাবে। প্লাস মাইনাস 0.01 যদি ফ্ল্যাকচুয়েট হয় তাহলে সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু 1.1 থেকে 1.2 মানে কিন্তু এই কন্ডাক্ট্যান্স মানে ডিফারেন্সটা অনেক। ঠিক আছে? তো সেই দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে।